নমস্কার। খবরদার কথা না, ৭৮তম স্বাধীনতা দিবসে আমাদের ভাবনাটা আসলে কি, আজকে আমরা সেই নিয়েই আলোচনা শুরু করব। এই শুরু করার আগে বলি, ৭৭ বছর আগে বহু সংগ্রামের মাধ্যমে অর্জন করা এই স্বাধীনতা আমাদের মাথা তুলে বাঁচার অধিকার দিয়েছিল। উৎসবে, অনুষ্ঠানে, জ্ঞানগর্ব ভাষণে, যা এখনও চলছে, আজ হয়তো সারাদিন সেভাবেই কেটে গেল। আমরা যেখান থেকে শুরু করব, আমাদের প্রশ্নটা আপনাদের জন্যও রইল। সেটা হচ্ছে, খবরদার কথা নয়, এটাই কি আজকে বাস্তব? আমাদের আজকে এই অনুষ্ঠানে যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, লেখিকা, বাচিক শিল্পী, আমাদের এখানে অনেকবার এসেছেন শ্রীমতী অলকানন্দা চৌধুরী আমার বাঁদিকে, আর বিশিষ্ট লেখক, প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন। দুজনকে দেখেই বুঝছেন আসলে আজকে আমরা শুনব, ওদের কাছ থেকেই জানব, বুঝব যে আসলে স্বাধীনতাটা কী। কলকাতায় আপনার কাছেই যাই, এই খবরদার কথা নয়, এটাই কি এখনকার দিনে বাস্তবতা পাচ্ছে? এই ৭৮তম স্বাধীনতা দিবসের এই স্বাধীনতাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, যদি খবরদার কথা নয় বাস্তবতা পায়, নাকি বলার স্বাধীনতা আদায় করে নিচ্ছেন? প্রথমেই ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তার কারণ হচ্ছে যে স্বাধীনতা দিবসের সঙ্গে ভারতবাসী হিসেবে আমাদের যে আবেগ জড়িয়ে রয়েছে, তাতে এই দিনটি আমাদের কাছে একটি বিশেষ দিন, আমাদের গৌরবের দিন, গর্বের দিন। এই দিনে আমরা কিন্তু সাধারণভাবে সমস্ত মানুষ আমরা চেয়েছিলাম এই দিনে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা স্বাধীন। কিন্তু এই কিন্তুটা বলতে হয়, সেটাই বোধহয় সবচেয়ে বড়, স্বাধীনতা দিবসে আমাদের সবচেয়ে আক্ষেপের জায়গা বোধহয় সেটাই, যে এখানে আমাদেরকে কিন্তু বলতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে পুরো দেশ জুড়ে এবং আমাদের এই রাজ্য ত্রিপুরা, কোথাও আমরা এই কথা একেবারে স্পষ্ট ভাষায় বলতে পারছি না যে হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশের নাগরিকদের যা যা সুযোগ সুবিধা থাকার কথা ছিল, যেগুলো তার অধিকার, সেই অধিকার পুরোপুরি সুরক্ষিত কোনোভাবেই বলা যাচ্ছে না। চারপাশের ঘটনাক্রম আমাদেরকে বলতে বাধ্য করছে যে স্বাধীনতা দিবসেও আমরা কিন্তু বিষাদাচ্ছন্ন। পুরুষোত্তমদা, খবরদার কথা নয়, এটা কি বাস্তব রূপ পাচ্ছে মানুষের জীবনে? স্বাধীনতা দিবসে প্রথমত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমাদের দায়িত্ব, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশে আমি জন্মগ্রহণ করেছি কিংবা স্বাধীন দেশে বসবাস করছি, তাদেরকে স্মরণ করা। সেই বীর সেনানীদের, লক্ষ লক্ষ মানুষের অপরিসীম আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছিলাম। যখন মধ্যরাত্রিতে সমগ্র পৃথিবী গভীর নিদ্রায় মগ্ন ছিল, তখন ভারতবর্ষ জেগে উঠেছিল শতাব্দীর নিদ্রা ভঙ্গ করে। আমরা নিয়তির সাথে অভিযান শুরু করেছিলাম। তাই সেই কারণে আমি তাদের সবাইকে স্মরণ করছি, তাদের আত্মত্যাগকে স্মরণ করছি, এবং পাশাপাশি আমার ঘৃণা আমি রাখছি যারা স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, যারা দেশদ্রোহের পতাকা বহন করেছে প্রকাশ্যে, যারা জাতি হিসাবে আমাদের গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে যারা বিভাজন, ঘৃণা, বিদ্বেষ তৈরি করার চেষ্টা করেছে, এবং যারা আজকে অন্য নামে, অন্য পরিচয়ে ক্ষমতা দখল করে একইভাবে একই কাজ অন্য কায়দায় করে যাচ্ছে, তাদের জন্য আমার ঘৃণা
আমি ঘৃণা বর্ষণ করছি, কারণ এটা আমার পবিত্র দায়িত্ব। আমার স্বাধীনতাকে রক্ষা করতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তি যারা আজকে ছদ্মবেশে শাসন ক্ষমতায় আছে তাদের প্রতি ঘৃণা করা, তাদের মুখোশ উন্মোচন করা, এটা আমার দায়িত্ব। কারণ এটা যদি না করতে পারি তাহলে আমরা জাতি হিসাবে অকৃতজ্ঞ থাকব এবং আমরা আধুনিক কালিদাস হব। যেই কালিদাস যে বৃক্ষে বসেছিলেন সেই বৃক্ষের ডালটাই কাটছিলেন। আমরা যাতে আধুনিক কালিদাস না হই, আমরা যাতে আমাদের স্বাধীন পরিচয় রক্ষা করতে পারি এবং ভারত নামক যে ভাবনা, ইন্ডিয়া অ্যাজ এ নেশন আমরা যেভাবে গড়ে উঠেছি, সেটা গড়ে উঠেছি স্বাধীনতা আন্দোলনের অগ্নিময় দিনগুলোতে। মানে এর আগে আমাদের মধ্যে জাতিগত ঐক্য ছিল না, সবটাই হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী, উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জাতি হিসাবে গড়ে উঠেছি। জাতি হিসেবে আমাদের পরিচয়, আত্মমর্যাদা আমরা লাভ করেছি। সেই কারণে স্বাধীনতা দিবসে তাদেরকে স্মরণ করব। আর আপনি যে কথাটা বললেন যে খবরদার কথা নয়, শাসকরা অর্জুনী তুলে আমাদেরকে বলছে খবরদার কথা নয়, কিন্তু আমরা ভারতবাসী এর বিরুদ্ধে পাল্টা তর্জনী তুলে বলছি না, আমরা কথা বলবো। এই কথা বলাটা আমার জন্মগত অধিকার। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না, স্বাধীনতাহীনতায় মরণ শ্রেয়। আমরা মাথায় উঁচু করে বাঁচবো, কথা বলবো, আমাদের কণ্ঠরোধ কেউ করতে পারবে না। স্বাধীনতা দিবসে আজকে আমাদেরকে এটা আরও উচ্চ স্বরে ঘোষণা করতে হবে। অলকাদি, এটার পুরুষোত্তমরা কথার রেশ ধরে বলি, শিক্ষককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে পিটিয়ে প্রায় মেরে ফেলা, এটাকে কি স্বাধীনতা বলবেন? মানুষের সেবা করতে এসে পুলিশের চোখ রাঙানোর সামনে ডাক্তার অসুস্থ মানুষকে সুস্থ বলে লিখে দেওয়া, এটাকে কি স্বাধীনতা বলবেন? স্বাধীনতায় ৭৮তম এই বার্ষিকীতে কীভাবে ব্যাখ্যা করবেন? একদম দেখুন, আপনি প্রথম যে ঘটনাটার কথা বললেন যে শিক্ষককে বাড়ি থেকে ডেকে এনে তারপরে তাকে অত্যাচার করে মেরে ফেলা হলো, এই যে ঘটনাটা, মানে একজন নিরপরাধ মানুষের মৃত্যু হলো। আমি নিরপরাধ বলবো কারণ তার কোনো অপরাধ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, সেটা ঘটলো। সেটা ঘটার পাশাপাশি আরেকটা যে ঘটনা আমাদেরকে কষ্ট দেয়, একটা মৃত্যু, মানে অবাঞ্ছিত মৃত্যু, সেটা তো আমাদেরকে কষ্ট দিচ্ছে। কিন্তু তার পরবর্তীকালে যেটা হয়েছে, যেমন ছোট্ট করে আমরা যেটা জেনেছি পত্রপত্রিকা পড়ে, যে সেই ভদ্রলোক অসুস্থ, তাকে পুলিশ ধরলো এবং অদ্ভুত ব্যাপার, যারা মারপিট করলো তাদেরকে না ধরে যাকে অত্যাচার করা হলো তাকে পুলিশ ধরলো। এবং শুধু ধরলো না, সেই অসুস্থ মানুষটির যে চিকিৎসা করানো, যেটা তার অধিকার, মানবাধিকারের মধ্যে এটা আসে, তাকে চিকিৎসা করানো হলো না। এবং তার কি সাংঘাতিক পরিণতি যে বিচারকের সামনে তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তারপর তার মৃত্যু হলো। এই ঘটনাটা সত্যি অর্থে আমাদেরকে একেবারে নাড়িয়ে দেয়। তার কারণটা হচ্ছে, তাহলে আমরা কার উপরে ভরসা করব? যদি কেউ অপরাধীও হয় তারপরেও তার কতগুলো অধিকার কিন্তু রয়ে গেছে, সেই অধিকার যদি সুরক্ষিত না হয় তাহলে কি করে বলবো যে আমরা স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ বা দেশে আমরা বসবাস করছি? এটা একটা ঘটনা। আপনি যেটা বললেন আরেকটা, যে চাপ দিয়ে একটা ভুল কাজ করানো, সেক্ষেত্রে হয়তো আমরা নিন্দা করব যিনি এই কাজটা করলেন, মানে ভুল কাজটা যিনি করলেন, কিন্তু তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটার দিকেও কিন্তু আমাদের নজর দেওয়া দরকার। তার কারণ হচ্ছে, যিনি বাধ্য হলেন এই কাজটা করতে, তাকে আমরা প্রোটেকশন দেব তখনই, মানে দিতে পারবো, যখন আমরা সবাই বোঝাতে পারবো যে আপনাকে এই কাজটা করতে হবে না। তার কারণ হচ্ছে, যদি করতে হয় তাহলে আমরা আছি আপনার সঙ্গে। সেটাও তো আমরা করতে পারছি না, যে কারণে এই যে অভিজিৎ দে যিনি মারা গেলেন, তার মৃত্যু এর থেকে মানে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। কিন্তু সেটা নিয়েও অনেক রকম ভাগাভাগি চলছে এবং সেই ভাগাভাগিটা হচ্ছে যে একদল বলছে উনি কি আমাদের ছিলেন কি না, উনি কি মানে আমাদের দলের লোক না হলে তাহলে আমরা কেন তার জন্য কোনো কিছু করব, বা আমরা কোনো কিছু প্রতিবাদ সভা যদি ডাকি সেখানে কারা কারা আসবেন। এইগুলো মানে সত্যি অর্থে আমাদেরকে হতাশ করে। তার কারণ হচ্ছে, একটা মারাত্মক অপরাধ সংগঠিত হয়েছে, আমরা চাইব সেই অপরাধীর শাস্তি হোক, সেখানে আমরা কোনো কিছু বিচার করব না যে কে এলো, কে আসবে না, আমরা সেগুলো দেখতে চাইব না। মুক্ত কণ্ঠে আমরা নিন্দা করব এবং প্রয়োজনে নাগরিক সমাজ আমরা চাপ দিয়ে
মানে চাপ বলতে আমি বলতে চাইছি যে আমরা বারবার এই কথাগুলো বলে প্রশাসনকে আমরা বাধ্য করব এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে, একদম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক। প্রশাসনটা এটার রেশ ধরেই আপনার কাছ থেকে একটা বিশেষ ব্যাপার জানতে চাইছি, সেটা হচ্ছে এই স্বাধীনতার এতদিন পরেও এখনও বলা হচ্ছে দেশ ভাগের কথা এবং নির্লজ্জ মিথ্যাচার করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে অলকাদি যেটা বললেন আর কি, যে তুমি আমি, ও আমার পক্ষে না ওর পক্ষে, এই যে ঘটনাগুলি ঘটছে, এই যে বিভেদ সৃষ্টি করার যে দেশ, এই মুহূর্তে ভারতবর্ষ কি ঠিক এরকম একটা বিভক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে? না, আপনার প্রশ্নটা আমি যদি সঠিকভাবে বুঝি, প্রথমত হলো স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে যারা স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ করেনি, বরং স্বাধীনতা আন্দোলনের সময় যারা ব্রিটিশদের হয়ে দালালি করেছে, জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে স্বাধীনতা আন্দোলনের নায়ক বানানোর চেষ্টা হচ্ছে, যার ইতিহাসকে চরমভাবে বিকৃত করা হচ্ছে। এটা একটা দিক। এবং স্বাধীনতার সময়, স্বাধীনতার অব্যাহতি পূর্বে পরবর্তী সময়ে সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ সারা উপমহাদেশ জুড়ে হয়েছিল। আমাদের দেশে স্বাধীনতার সময় সাম্প্রদায়িক হানাহানিতে উভয় পক্ষের, উভয় সম্প্রদায়ের প্রচুর নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। আবার এর মধ্যে দাঁড়িয়ে এক অংশের মানুষ, উভয় সম্প্রদায়েরই একটা অংশের মানুষ শান্তির পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং মহাত্মা গান্ধী সারা দেশে ওয়ান ম্যান আর্মি হিসাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, এই ভাতৃঘাতী হিংসা বন্ধ করার জন্য প্রাণ দিয়েছিলেন। এটাকে একটা ইতিহাসের বিকৃতি করা আছে, এবং যারা ইতিহাসের বিকৃতি করছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, তাদের মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষে সাম্প্রদায়িক মেরুকরণ করা, আমাদের জাতীয় ঐক্যকে দুর্বল করা, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কৃত্রিম ঘৃণা বিদ্বেষ তৈরি করে হিন্দু কনসলিডেশন করা। এটা একটা ফেসিবাদী প্রকল্প, এটা একটা জিনিস আছে, এটা চলছে। এটা 2014 সন থেকে কিংবা গত 100 বছর ধরে এটা চলে আসছে। এটা তীব্র হয়েছে 80-র পরে। 80-র পরে বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে শুরু হয়েছে, এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে সেখানে তারা একটা বিরাট জয় স্থাপন করেছে, দাবি করেছে। কিন্তু একটা আশার দিক হলো এই নির্বাচনে, বিগত নির্বাচনে ভারতবাসী এই সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে একটা মুখের মতো জবাব দিয়েছেন। আজকে আমরা দেখলাম, আজকের হিন্দু পত্রিকায় দেখলাম, বিগত লোকসভা নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী তার 217 বার এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতায় বিদ্বেষমূলক প্রচার করেছেন। আবার আজকেই উনি লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আমি তো বলবো এই ভদ্রলোকের নৈতিক অধিকার নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, উনি এবার জয়ী হয়েছেন কোনোভাবে। যাই হোক, যদি উনি জয়ী হলো, উনি প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ করেছেন, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে একটা বৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে নির্বাচনের প্রচারে আক্রমণ করা ট্রাম্পও করেন না। এটা উনি করেছেন। উনি আজকে জাতির উদ্দেশ্যে, জাতির লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছেন, আমাদের শুনতে হচ্ছে। এটাও ঘটনা। আরেকটা ঘটনা হলো, আপনি যেটা পরবর্তী সময় বলছেন, যে উনি যে কথাটা বলেন, অলকানন্দা দিদিমণি, যে আমাদের মধ্যে এই যে শিক্ষক মশাই খুন, এটা তো সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে এই হিংসা, এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে সজাগ হওয়া, প্রতিবাদী হওয়া উচিত, দরকার। এটা আমরা করতে পারছি না। বিভিন্ন সময় দলীয় রাজনীতির বৃত্তের মধ্যে আমরা আটকা যাচ্ছি, নাগরিক সমাজকে বিভক্ত করে রাখা হচ্ছে। শিক্ষক কোন দলের শিক্ষক, কোন সংগঠনের শিক্ষক সেটা বড় কথা না। উনি একজন শিক্ষক, উনার বাঁচার অধিকার আছে। উনার প্রতি যেটা হয়েছে এটা বর্বরতা বললেও কম বলা হবে। এইটা কাস্টোডিয়াল ভায়োলেন্স, হাজত হত্যা। আমি কেন হাজত হত্যা বলবো? কারণ উনি মারা গেছেন কিন্তু পুলিশ হাজতে, এবং ঘটনা ক্রম যেটা, উনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে মৃত্যুপায় করে দেওয়া হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে সেই ভদ্রলোককে, যিনি আক্রান্ত, নির্যাতিত, তাকেই গ্রেপ্তার করে নিল। আর যারা আক্রমণ করলো, যারা আইন হাতে তুলে নিল, যারা এই ধরনের জঘন্য বর্বর ঘটনা সংঘটিত করলো, তাদের চুলও পুলিশ স্পর্শ করলো না। এটা হচ্ছে আমাদের দেশের পুলিশের ভূমিকা। দুঃখজনক হলো সত্য, স্বাধীনতা পূর্বে ব্রিটিশ আমলে যেভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করতো ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ঠ্যাঙ্গারে বাহিনী হিসাবে জনগণের কণ্ঠরোধ দমন করার জন্য, ঠিক স্বাধীন দেশেও পুলিশ বাহিনীর চরিত্র পাল্টায়নি।
তারা কিন্তু জনগণের সেবক হয়নি, তারা হয়েছে শাসকদের সেবক, তারা ক্ষমতাবানদের সেবক। ক্ষমতাবানদের সেবক বলে কলকাতা পুলিশ আরজি করে এমন একটা ভয়ঙ্কর পৈশাচিক হত্যাকাণ্ড, ধর্ষণ সংঘটিত হলো, তারপরেও পুলিশ এখনও বলে বেড়াচ্ছে যে একজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এবং এটা পুলিশের উঠতি পড়ার দরকার নেই, যে কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ বুঝতে পারে এই ধরনের অপরাধ যে পোস্টমর্টেম রিপোর্টে আমরা জানতে পারছি এটা একজনের পক্ষে নয়, দলবদ্ধ অপরাধীরা দলবদ্ধভাবে কাজটা করছে। আর কলকাতা পুলিশ, আমি দেখলাম এই ভদ্রলোক কি গোয়েল নাকি আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বারবার বলছে পুলিশের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে। আরে কলকাতা পুলিশের সুনাম আর কি হয়েছে? পুলিশের তো কোনো সুনামই নেই, তাদের কোনো বদনাম করার তো কিছু নেই। যাদের সুনাম থাকে তাদের বদনাম করবে। আমিও দেখলাম উনি বলছেন ধমকাচ্ছেন, আই এম অ্যাংরি। হ্যাঁ, আশ্চর্য, উনি দেশবাসীর রাগটা দেখতে পাচ্ছেন না। ওনার অডাসিটি দেখলে তো আমার মনে হয় সাংবাদিকরা কেন প্রশ্ন করল না, হু আর ইউ? একদম। সবচেয়ে বড় কথা, গোয়েল সাহেব বোধহয় ভেবেছিলেন যে ওনাকে আনন্দিত করার দায় সাধারণ মানুষ, এত বড় ঘটনা। ঠিক, উনি তো ব্যাপারটা বুঝতে পারছেন। আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাইছি, মানে পুরুষোত্তমবাবু যে কথাটা বললেন যে ইতিহাস বিকৃতি, সেটার একটা উদাহরণ আমি ছোট্ট করে দিতে চাইছি। একটি ইয়াং ছেলে আমার সামনে বলছিল, যখন বাংলাদেশের গণ্ডগোলটা শুরু হয়েছে তখন সে বলছিল যে এই তো এখন আমাদেরকে এই দায়টা নিতে হবে, ওখান থেকে সমস্ত শরণার্থীরা আসবে এবং ত্রিপুরাতে ওরা এসে জায়গা নেবে। তো আমি তখন বললাম আর কি যে তোমাদের তো তাতে আপত্তি করার কিছু নেই, তার কারণে সিএ করে তো আমরা সেটাই চাইছিলাম, আসুক, আমরা শরণার্থীদের নিয়ে নেব, তাহলে এখন কেন তোমরা বিচলিত হচ্ছ? তখন সে উঠে বলল যে যারা এখন সিএএ বিরোধী কথা বলছে তাদের বাপ ঠাকুর দ্বারাই কিন্তু একদিন শরণার্থী হয়ে এখানে এসেছিল। আমি তাকে সঙ্গে সঙ্গে বললাম যে তুমি এটা কোথায় পেয়েছো? বললো আমি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা পেয়েছি। আমি বললাম অত্যন্ত নিম্ন রুচির কথা। তার কারণ হচ্ছে যারা বাপ ঠাকুর দ্বারা এসেছিলেন তারা কি পরিস্থিতিতে এসেছিলেন সেটা সম্পর্কে তোমার জানা উচিত। তার কারণ হচ্ছে তারা কিন্তু কেউ ভালোবেসে নিজের দেশ ত্যাগ করে আসেননি। একটা কলমের খোঁচায় তারা হঠাৎ করে জানলেন তার জন্মভূমি আজকে তার জন্য বিদেশ হয়ে গেছে। তো সেইখানে তারা যখন এসেছিলেন সেখানকার পরিস্থিতি আর আজকের সিএ করার জন্য যে পরিস্থিতি, দুটো কখনো এক নয়। এটা কেন হলো? তার কারণ হচ্ছে আজকের প্রজন্ম সত্যি ইতিহাস সম্পর্কে জানে না, যেটুকু জানে বিকৃতভাবে জানছে। এটাও কিন্তু একটা বিরাট রকম বিপদ একটা গণতান্ত্রিক দেশের জন্য, আমার তাই মনে হয়। এই জায়গায় আপনাকে থামতে দেবো না, একটা জায়গায় আমি আপনার কাছে জানতে চাই, স্বাধীনতা আন্দোলনে মহিলাদের মেয়েদের ভূমিকা ব্যাপক ছিল। শুধুমাত্র আমি বলছি না যে পুরুষোত্তমদার কাছে যাবো ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ না। এখানেও গান্ধীজির একটা ভূমিকা ছিল। গান্ধীজি একটা ব্যাপকভাবে মহিলাদের আসতে দিতেন, ঘটনাটা তা না, কিছু কিছু ক্ষেত্রে লবণ আন্দোলনের ক্ষেত্রে দিয়েছিলেন। এই সমস্ত জায়গায় মহিলাদের সম্পর্কে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সাংঘাতিক বলেছেন বক্তব্য আমি নিজেই শুনলাম। উনি বলছেন যে মহিলাদের প্রতি রাজ্যগুলিকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। এই জায়গাটা আজকে 11তম বছরে গিয়ে উপলব্ধি করতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু এর মাঝে দাঁড়িয়ে ওনার যেখানে এখন বসবাস করেন তার থেকে অল্প কিছু দূরে হাতরাস থেকে আরম্ভ করে অনেক কিছু ঘটছে, প্রায় প্রতিদিনই ঘটছে। পশ্চিমবঙ্গে রিসেন্টলি যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, আমাদের পুরুষোত্তমরা যে কথাটা বলবো সেটা রেস ধরেই বলি। এই মুহূর্তে আমাদের নারী স্বাধীনতা সম্পর্কে কী বলবো? এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে কতটুকু আমরা পাচ্ছি? আমরা এটা তো সবাই জানে যে গতকাল রাতে এই মানে পশ্চিমবঙ্গের এই ঘটনাটার প্রতিবাদে মেয়েরা একটা জমায়েত করেছিল সেখানে, হ্যাঁ, আগরতলায় হয়েছে। সেখানে মানে আমি ব্যক্তিগতভাবে সেখানে ছিলাম। একটি মেয়ে, মানে আমি বুঝতে পারছিলাম সে মানে চূড়ান্ত হতাশা থেকে সে বলছিল আমরা স্বাধীন নই, আমরা স্বাধীন নই। আমি তাকে বললাম যে না, এই কথাটা আমরা বলবো না, আমরা স্বাধীন নই, আমরা স্বাধীন। বরং এটা বলতে পারো যে আমাদের স্বাধীনতা হরণ করার চেষ্টা যারা করছে বা করবে তাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। এটাই আমাদের মানে স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে বোধহয় আমাদের এটাই ভাবা দরকার যে আমরা আর এটা হতে দেব না। কিন্তু সত্যি অর্থে দেখতে গেলে স্বাধীন বলতে আমরা ঠিক কী বুঝি? যে স্বাধীন মানে আমি এই স্বাধীন গণতান্ত্রিক দেশে আমি আমার ইচ্ছে মতন মানে আমার
এখতিয়ারের মধ্যে যা পড়ে সেই অনুযায়ী আমি স্বাধীন বিচরণ করতে পারবো, তবেই আমি নিজেকে স্বাধীন বলবো। এবারে বলুন যে এই কলকাতায় একটা মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন নারীর সঙ্গে যে ঘটনাটা ঘটলো, এরপরে কি সত্যিই আমরা বলতে পারি যে আমরা নিরাপদ, আমরা স্বাধীন? এবং তারপরে আমি আবার ওইটা বলছি, ঠিক একইভাবে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো মেয়েটির উপরে, তার পরবর্তীকালে যারা তাকে যারা তার জন্য পাশে দাঁড়ানোর কথা ছিল, এই ভয়ঙ্কর অপরাধের মূল খুঁজে বের করার কথা ছিল, তাদের আচরণ আমাদেরকে আরও বেশি হতচকিত করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে সচেতন নারী প্রত্যেকেরই বোধহয় বিশ্বাসটা আলগা হয়ে যাচ্ছে যে আদৌ আমরা সত্যিই কি একটা জায়গায় পৌঁছতে পেরেছি, নাকি এখনও আমরা প্রায় কৃতদাসত্বের পর্যায়ে আমরা এখনও রয়ে গেছি। এইটা কিন্তু সত্যি অর্থেই আমাদেরকে ভীষণ রকম কষ্ট দিচ্ছে। এই ৭৮তম স্বাধীনতা দিবসে বসেও বলা যায় একটা অন্ধকার আমাদেরকে গ্রাস করে ফেলছে। পুরুষোত্তমরা এটার সঙ্গে যুক্ত করার জন্য বলব, এই স্বাধীনতাটা যে গণতন্ত্রের কথা বললেন, এই গণতান্ত্রিক ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতির ভেতরে নির্বাচনে প্রার্থী খুন হয়ে যাওয়া, মানুষকে ভোট দিতে না দেওয়া এবং নির্লজ্জভাবে ভোট না পেয়ে ভোটে জিতে যাওয়া, এটাই কি গণতান্ত্রিক পরিবেশ কিনা? এই মুহূর্তে ভারতবর্ষের চাহিদা কি এটাই? এই প্রশ্নে যাওয়ার পূর্বে আমি পূর্ববর্তী প্রসঙ্গ টেনে একটু বলছি দু একটি কথা। প্রথমত, আমাদের স্বাধীনতা আন্দোলন কিন্তু আমাদের নারীদের জন্য অবরোধ মুক্ত করার রাস্তাটা তৈরি করেছিল। কারণ আমাদের দেশে যুগ যুগ ধরে কয়েক হাজার বছর ধরে আমাদের নারীরা অবরোধ বন্দিনী ছিলেন, এটা আমাদের স্বীকার করতে হবে। তাদের নিজস্ব পরিচয় ছিল না, তাদেরকে সব ধরনের অবরোধের মধ্যে রাখা হয়েছিল। তারা জনপরিসরে তাদের আসার কোনো সুযোগ ছিল না, তাদের শ্রমের কোনো স্বীকৃতি ছিল না, তাদের শিক্ষার অধিকার ছিল না, তাদের জ্ঞান অর্জন করার অধিকার ছিল না। তারা শুধুমাত্র গৃহশ্রম দিয়ে যেত বিনা স্বীকৃতিতে। এটাকে ভেঙ্গে এবং আমাদের দেশে যে জাতপাত ব্যবস্থা, এটা অমানবিক বর্ণ ব্যবস্থা, যেখানে সমাজের ৮০% মানুষকে অনুমানব করে রাখা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা আন্দোলন নারীদের অবরোধ মুক্ত করে তাদেরকে জনপরিসরে টেনে আনলো। এবং আমাদের নারীরা কিন্তু যুগ যুগের বঞ্চনা, অবরোধ, পর্দা প্রথা ঠেলে স্বাধীনতা আন্দোলনে দলে দলে অংশগ্রহণ করলো। সেক্ষেত্রে শ্রমজীবী নারীদের, কৃষিজীবী নারীদের, আদিবাসী নারীদের, দলিতদের, নিম্নবর্ণের নারীদের বিরাট ভূমিকা আছে এবং এক্ষেত্রে মহাত্মা গান্ধীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন নারী মুক্তি, স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতার অর্থ যদি বলে আমি স্ব-অধীন, এটা একটা অর্থ হতে পারে। স্বাধীনতার আর একটা ব্যাপক অর্থ হচ্ছে যে আমরা সবাই মাথা উঁচু করে বাঁচবো এবং সমস্ত ধরনের অভাব থেকে আমরা মুক্ত থাকবো। একটা উন্নত মানবিক জীবন যেখানে প্রত্যেক ব্যক্তির মর্যাদা স্বীকৃত, প্রত্যেক ব্যক্তির ন্যূনতম মানবিক চাহিদাগুলো পূরণ করার জায়গা আছে। এবং স্বাধীনতার অর্থ কি সেই প্রসঙ্গে বলতে গেলে আমি বলতে চাই যে স্বরাজের অর্থ, মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল স্বরাজের অর্থ কী। কারণ স্বরাজ থেকেই স্বাধীনতা আমরা জানি, মহাত্মা গান্ধী আমরা স্বরাজ চেয়েছিল। স্বরাজের অর্থ হচ্ছে প্রত্যেকটা মানুষের চোখের অশ্রু মোচন করা। সে যদি হয়, আমরা কি স্বাধীনতা সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা স্বাধীনতা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়, মাথা উঁচু করে বাঁচা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারি। নিশ্চয়ই অনেকটা অগ্রগতি আমরা গত ৭৫-৭৮ বছর অর্জন করেছি। নারী মুক্তির প্রশ্নে, নারী স্বাধীনতার প্রশ্নে অর্ধেক আকাশকে পঙ্গপাল মুক্ত করার ক্ষেত্রে আমরা এগিয়েছি অনেকটা। কিন্তু পাশাপাশি আজও নারীরা অবরোধের সম্মুখীন। আজও নারীদের কাছে শহরে কিংবা গ্রামে সন্ধ্যা ৬টার পর কার্ফু নেমে আসে, ১২ ঘন্টার জন্য কার্ফু। এবং এটা সারা দেশেই। তার জন্য নারীদের উপর হিংসা, ব্যভিচার বাড়ছে। কেন বাড়ছে? এর অনেকগুলো কারণ আছে। এর একটা মূল কারণ হচ্ছে আমাদের সমাজটা দাঁড়িয়ে আছে কাঠামোগত হিংসার উপর, স্ট্রাকচারাল ভায়োলেন্সের উপর আমাদের সমাজটা দাঁড়িয়ে আছে। এখানে দুর্বলের উপর সবলের হিংসা, রাষ্ট্রের হিংসা। সেই হিংসারই অন্যতম উপাদান হচ্ছে নারীদের উপর হিংসা। এটা হচ্ছে নারীরা হচ্ছে আর্থিক, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে দুর্বল। সেই কারণে তাদের উপর হিংসা, তাদের উপর ধর্ষণ, খুন, নৃশংস অত্যাচার, আর এগুলো গত ২০, ২৫, ৩০ বছরে দিন দিন বাড়ছে।
এর পেছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশে সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করতে পারছে না। আমরা গণতন্ত্রের কথা বলি, আজকে গণতন্ত্র আক্রান্ত। আপনি ভোট প্রহসন হয়ে গেছে, এখানে পঞ্চায়েত নির্বাচন প্রহসন। বাংলাদেশে এই যে গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা ওয়াজেদকে যেইভাবে সরে যেতে হবে, এটা কি আমরা 2 মাস আগে ভাবতে পেরেছিলাম? 2 মাস আগে যখন হাসিনা বিজয়ীর হাসি নিয়ে দিল্লিতে এলো, মোদির লোকে দেখা করলো, ফিরে গেল, সাংবাদিক সম্মেলন করলো, আমরা কি ভেবেছিলাম হাসিনার পতন এত দ্রুত হবে? কিন্তু কেন পতনটা হলো? কেন লক্ষ লক্ষ মানুষ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামলো? কারণ বাংলাদেশে গণতন্ত্র গত 3 বছর 3টি নির্বাচনে গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে, মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, গণতন্ত্র নেই। আজকে আমাদের দেশে ত্রিপুরাতেও পঞ্চায়েত নির্বাচন প্রহসন, বিধানসভা নির্বাচন প্রহসন, গণতন্ত্র আক্রান্ত, মানুষের স্বাধীনতা প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারছে না। সেই কারণেই স্বাধীনতা দিবসে আমাদের দায়িত্ব হচ্ছে স্বাধীনতার বিপদগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, সরব হওয়া। ও কারা আমাদের এই স্বাধীনতার বিপদটাকে ডেকে আনছে, কারা আমাদের উপর বিভিন্ন রকম নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছে, কারা কণ্ঠরোধ করতে যাচ্ছে, কাদের জন্য আর্জি করে মেয়েটাকে এভাবে প্রাণ দিতে হলো, প্রাণ দেওয়ার পর কারা অপরাধীদের আড়াল করতে ব্যস্ত, কাদের জন্য অভিজিৎ বাবুকে খুন হতে হলো, কাদের জন্য বাদল শীলকে খুন হতে হলো, এগুলো আমাদের ভাবতে হবে। এবং আমি আরেকটা কথা বলে শেষ করব, আমরা আমাদের সংবিধানে যে মূল কথা, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, আমরা কি পেরেছি? আমাদের সংবিধানের মূল কথা হচ্ছে সম্পদের বিকেন্দ্রীকরণ করা। আজকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ অসাম্যের প্রশ্নে একদম শীর্ষে আছে। আমাদের লজ্জা করে না? প্রতি মানুষ, কোটি কোটি ভারতবাসী এখনও প্রতিদিন দুবেলা দুমুঠো অন্নের জন্য হাপিত্তেস করে। বাস্তব সত্য, বেকারি তীব্র। তাদের কাছে স্বাধীনতা এখনও তার অর্থ বয়ে আনি, স্বাধীনতার সুবাস তাদের দুর্গন্ধময় ঘরে পৌঁছে না, তাদের অভাবতারিত ঘরে পৌঁছে না। এটার দায়িত্ব আমাদের নিতে হবে। স্বাধীনতা দিবস আমাদের এগুলো স্বাধীনতার অর্থই নয় যে শব্দ দূষণ করে, ডিজে বাজিয়ে, হৃদরোগীদের হৃদরোগ বাড়িয়ে রাস্তায় তাণ্ডব করে বেড়ানো। আজকে যারা স্বাধীনতার নামে ঘর ঘর তিরঙ্গা করছে, তারাই তিরঙ্গা পতাকা বিশ্বাস করে না। তো তারা যেটা করছে, বেলনা করছে আগরতলা শহরে হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ডিজে বাজিয়ে, শব্দ দূষণ করে, নাগরিক দূষণ করে তারা স্বাধীনতার নামে বেল্লাপনা করছে। এগুলো আমাদের বন্ধ করতে হবে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এটা দেশপ্রেম নয়, এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই জায়গায় একটা যদি একটু অ্যাড করেন, ৭৮ বছর শেষ করলাম বা হচ্ছে আর স্পর্শ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন আইনজীবী হিসেবে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা, এই ব্যবস্থা এই মুহূর্তে সাধারণ মানুষকে কতটুকু নিশ্চিত করতে পারছে বা নিশ্চিন্ত করতে পারছে? এক কথায় তো উত্তর, এখনও গরিব মানুষের জন্য আইনের দরজা, আদালতের দরজা খোলা উন্মুক্ত নয়। এইটা তো এক কথা আমার উপলব্ধি। এখনও গরিব মানুষের জন্য আদালতের দরজা, ন্যায়ের দরজা উন্মুক্ত নয়। একজন গরিব প্রান্তিক মানুষকে বিচার পেতে গেলে, সুবিচার পেতে গেলে তাকে যে পথ হাঁটতে হয়, সেই পথের দূরত্ব এখান থেকে তাদের দূরত্বের সমান। ঠিক, এক কথায়, অল্প কথায় যেটা হলো, সর্বশেষ প্রশ্ন যাব দুজনের কাছে। ভারতের বহুত্ববাদ অর্জন করা গিয়েছে, এই দাবি যদি আমরা করি, তাও অনেক লড়াইয়ের মাধ্যমে। এই মুহূর্তে বা বহুত্ববাদ এসেছে অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, এটা আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে ভারতবর্ষে যে পরিস্থিতি, এই বহুত্ববাদের সিকি ভাগ অক্ষত কি আছে আজকের স্বাধীনতা দিবসে? সত্যি অর্থে আমি তো দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। হ্যাঁ, তো আমি আমার ছাত্রদের দিয়েই বলছি, ধরুন আমি যখন শিক্ষকতার কাজে ঢুকেছিলাম, সেটা আজকের থেকে প্রায় 20-22 বছর আগের কথা। তখনকার সময়ে আর আজকের সময়ে আমি এই তফাৎটা পরিষ্কার বুঝতে পারি যে ওই সময়ের যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু এই ভাবনাগুলো নিয়ে সেরকম কিছু মনে তাদের ছিল না, কিন্তু ওদের জীবনযাত্রাটা কিন্তু ওই বহুত্ববাদের মধ্যেই ছিল। আজকে তারা হয়তো সচেতন, কিন্তু তার একটা নেগেটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, এবং সেইটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। এবারে শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব ছিল তাদেরকে এটা বোঝানো যে বহুত্ববাদ আসলে কি, আর তারা কোন নেতিবাচক দিকটাকে বেছে নিচ্ছে। কিন্তু সেটা করতে গেলে
যে প্রোটেকশন বা সমর্থনের আমাদের দরকার ছিল সেটা কিন্তু আমরা পাইনি, যে কারণে মানে স্বীকার করতেই হয়। অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারেন কোন দিকে যাচ্ছে ঘটনা, কিন্তু আমরা সাহস করে তার বিরুদ্ধে সত্যি কথাটা বলতে পারি না। শিক্ষকতা করেছেন, এর মাঝেই যদি ঢুকে একটা কথা জিজ্ঞেস করি যে এই মুহূর্তে বহুত্ববাদের বিষয়টা ইতিহাসের পরিবর্তনের মাধ্যমে কি সম্ভব, অথবা কেন কিছু কিছু জায়গায় এই বহুত্ববাদের বিষয়টা টিফিন বক্সে ঢুকে পড়ছে ছাত্রছাত্রীদের, যে নিরামিষ নিয়ে আসতে হবে, আমিষ নিয়ে ঢুকতে পারবে না, নোটিফিকেশন হচ্ছে। মানে এটা তো অত্যন্ত হাস্যকর। তার কারণ হচ্ছে এই একটু আগেই পুরুষোত্তমদা যেটা বললেন যে আমাদের দেশবাসী এখনও মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও দুবেলা তাদের খাবার জোটে না। সেই জায়গায় কিনা আমরা চেষ্টা করছি তুমি কি খাবে কোনটা খাবে না সেইটা নিয়ে আমরা মানে হুইপ জারি করার চেষ্টা করছি। এর থেকে হাস্যকর তো আর কিছু হতে পারে না। এটা লজ্জিত হওয়া উচিত ছিল যে এখনও পর্যন্ত মানে 140 কোটি ভারতবাসীর ন্যূনতম যে চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান সেগুলো এখনও পর্যন্ত আমরা সুনিশ্চিত করতে পারিনি, অথচ খবরদারি করার সময় আমরা এগিয়ে আসছি, সেখানে আমরা নানা রকম বিধিনিষেধগুলো তুলে দিচ্ছি। এটা দেখলে পরে সত্যি অর্থেই মানে আমি মানে বলতে চাইছি যে আমাদের ভীষণ হতাশ লাগে। তবে আমি একটা কথা বিশ্বাস করি, মানে যত যাই ঘটুক না কেন শেষ কথা বলে মানুষ। অতএব মানুষ বলবে, আজ হয়তো বলছে না, কিন্তু আগামী দিনে বলবে না এই রকম ধারণা আমার মনের মধ্যে নেই। আমি বিশ্বাস করি একদিন না একদিন মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তখনই অবস্থার পরিবর্তন হবে। এই ব্যাপারে কী বলবেন? তার সঙ্গে যদি একটা জিনিস একটু যুক্ত করে শেষ করবেন আর কি, অলকাদির কাছেও আসবো। এই যে সমস্ত ব্যাখ্যা ট্যাখ্যা করার পরে এই বহুত্ববাদ ইত্যাদি ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাইছি, এই যে বিষয়টা ঢুকে যাচ্ছে মানুষের ভেতরে, চেষ্টা করা হচ্ছে, এই মুহূর্তে আমরা কি মানে একজন মহাত্মা গান্ধী, একজন জওহরলাল নেহরু, এমনকি মানে আধুনিক এই 7-এর দশকের জয়প্রকাশ নারায়ণের মতো একজন মানুষের কি অভাব অনুভব করছি? না, প্রথমত হলো বহুত্ববাদী সংস্কৃতি। প্রকৃতি তো বৈচিত্র্যময়, এটা তো প্রকৃতির সৃষ্টি। আমরা যে বিবর্তন দেখি প্রকৃতি থেকে সৃষ্টি দেখি, সেখানে তো বহুত্ববাদের জয়ধ্বনি। হাতের 5টি আঙ্গুল 5 রকম, হাতের 5টি আঙ্গুল 5 রকম বলেই আধুনিক মানুষ সাঁতার বাজাতে পারে, আধুনিক মানুষ এত কাজ করতে পারে, আধুনিক মানুষ এত উন্নতি সম্ভব হয়েছে যেহেতু বিবর্তনের নিয়মে আমাদের 5টি আঙ্গুল 5 রকম। যদি 5টি আঙ্গুল একরকম হতো আমরা কিছুই করতে পারতাম। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে বহুত্ববাদী সংস্কৃতি, একে কেউ বুঝতে পারবে না। অন্তঃসলীলার মতো এটা চিরদিন বহমান এবং এটা মাঝে মধ্যে চাপা পড়ে থাকে, কিন্তু সুযোগ পেলেই এর প্রকাশ ঘটে। যেটা ঘটলো অযোধ্যার ফৈজাবাদ লোকসভা নির্বাচন। এটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতিতেই বহুত্ববাদী সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি। এদেশ হিন্দুর নয় শুধুমাত্র, এদেশ শুধুমাত্র মুসলমানের নয়, এদেশ শুধুমাত্র খ্রিস্টানের নয়, এদেশ শুধুমাত্র পার্সি জনের নয়, কিংবা এদেশ শুধুমাত্র আমার মতো নাস্তিকের নয়, এদেশ সবার, ভারতবর্ষের অন্য সবার নয়। এটি হচ্ছে চিরন্তন সত্য। একে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক, মাঝে মধ্যে আমাদের মনে হয় বোধ হয় সব চাপা পড়ে গেল, কিন্তু চাপা পড়ে না। বিভাবরী সূর্য মেঘকে অতিক্রম করে মাথা তুলবেই তুলবে। এই বৈচিত্র্যকে কি মানে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে? পারবে না। যারা করছে তারা অর্বাচীন, তারা মূর্খ, তারা জানে না, তারা দেওয়ালের লেখন পড়তে পারে না। এই বহুত্ববাদকে অস্বীকার করা যায় না। এই বহুত্ববাদ নিজেকে প্রতিষ্ঠিত করবে। এদেশ সবার, এদেশ তোমার আমার। আর গান্ধীজির কথাটা যে বললাম, গান্ধীজির সময় তো নেই এখন, তো গান্ধীজির সময় নেই। গান্ধীজি একটা বিশেষ প্রেক্ষিতে তৈরি হয়েছিল, আবার সময়ই গান্ধীজিকে তৈরি করবে। আর একটা কথা বলি, গান্ধীজি যখন ছিল শুধু একজন গান্ধীজি ছিল না, ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা গ্রামে এক একজন করে গান্ধী থাকতো। এটুয়ার গান্ধী, পূর্ণিয়ার গান্ধী। কারণ কি, গান্ধীর অনুসারী ভারতবর্ষের 5 লক্ষ গ্রামে প্রত্যেকটা গ্রামে এক একজন গান্ধী, সব গান্ধী মিলে মহাত্মা গান্ধী। আগামী দিনে এরকম মানুষ তৈরি হবে, কারণ মানুষ তো সম্মুখ সারিতে এগিয়ে যায়। আমরা হাঁটছি আমাদের অভিষ্টের লক্ষ্যে। যতই মনে হচ্ছে অন্ধকার, এই নির্বাচনের পূর্বে মনে হচ্ছিল বোধ অন্ধকার চিরস্থায়ী হয়ে যাবে, আপকি বার 400 বার মনে হয়েছিল সব শেষ হয়ে যাবে। দেখলাম না, মানুষ ঠিক সজাগ। মানুষ সংবিধান নিয়ে মানুষ ঠিক মুখের মতো জবাব দিয়েছে।
মানুষ জবাব দেবে। একদম। আমি মানুষের উপর বিশ্বাস হারাই না। বৈচিত্র্যের মধ্যে একতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি এগুলিকে ছুঁড়ে ফেলে প্রশাসনরা বলছে এগুলি সম্ভব নয়, এইভাবে ছুঁড়ে কোনো ফেলে। দিনই হবে না, এটা সত্যি কথা। আমারও তো একই বক্তব্য ছিল যে শেষ কথা বলবে মানুষ, এবং ভারতবাসী কোনো দিনই কিন্তু এটা মেনে নেয়নি, যে কারণে উনি যেটা বললেন যে হয়তো কিছু সময়ের জন্য একটা সাময়িক একটা পরিস্থিতি তৈরি হয়, কিন্তু আস্তে আস্তে সেটা চলে যায়। আমি একেবারে শেষে মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, খুব ছোট্ট কবিতা, এটা একটু শোনাতে চাইছি। হ্যাঁ, মানে এটা আমার মনে হয় যে একদম আজকের দিনের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রতীক্ষার দিন, দেওয়ালে কে কোন বার্তা নিত্য যায় লিখে, সত্যি বলছি আমি তা জানি না। তবে কি না ক্রমে যে পাল্টাচ্ছে দিন এদিকে ওদিকে, সেটা ঠিকই বুঝে নিতে পারি। মাঝে মাঝে কানে খুব স্পষ্ট হয়ে বাজে কোনো দূরবর্তী খ্যাপা সমুদ্রের রোল। ঘরের জানালা খুললে দেখি শূন্যে খাচ্ছে আছাড়ি পিছাড়ি সমস্ত বৃক্ষের ডালপালা। মনে হয় রূপকথার দুঃখিনী মায়ের শূন্য কোল ভরাতে আজকেই এই ঝড় বাদলে বুঝি এখানে যাদের নিত্য খুঁজি ছুটে আসছে সেই দুরন্ত দামাল ছেলেরা। তারই প্রতীক্ষায় থাকি, হয় না তাই ফেরা কিছুতেই আর এই রণাঙ্গন থেকে শান্তির সংসারে। দেখতে চাই যে দুর্দিন ক্রমেই ঘনিয়ে উঠছে, তার শেষ প্রহরে কে জেতে কে হারে। অসাধারণ। শেষ করবো এই বলে যে বহুর মধ্য থেকে ব্যক্তির এককে বেছে নেবার স্বাধীনতা রক্ষা করতে বহুর অস্তিত্ব নিশ্চিত করতেই হবে। আজকের আমাদের দুই আলোচকের মোটামুটি দিক নির্দেশিকা সেটাই। তাহলে দেশের স্বাধীনতা নিশ্চিতভাবে মানুষের স্বাধীনতা বলে চিহ্নিত হবে। আজকে এটুকু থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।